দেখো তোমাদের যেটা হচ্ছে এরপরে সপ্তম অধ্যায় যেটা রয়েছে ভারতের শাসন বিভাগ। ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে টোটাল 12 মার্কসের প্রশ্ন হবে। দুটো প্রশ্ন অবশ্যই আসবে, যেখানে একটি প্রশ্ন লিখতে হবে অথবা দিয়ে। যেটা গত বছর যেটা এসছিল, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ দাও এবং মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তাহলে এবারের যেটা প্রশ্ন তোমাদের যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা পদমর্যাদা আলোচনা করো। এই দুটো প্রশ্ন করতে হবে। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। দেখো, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো শুধু 8 থাকতে পারে, অথবা দেখো 5+3 অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। পদমর্যাদার জন্য 3 নম্বর আলাদা দেওয়া হয়, যেমন গতবার করেছিল মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো। তাহলে এই অধ্যায় থেকে 12 হবে। তাহলে MCQ হবে 2 নম্বরের, আর শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, এসে টাইপ প্রশ্ন হবে 2 নম্বর। তাহলে 2 2 4 আর একটা বড় প্রশ্ন লিখতে হবে 8। তাহলে আমরা দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে করব, একটা হচ্ছে প্রধানমন্ত্রী আর অপরদিকে হচ্ছে একটা রাজ্যপালের। তাহলে আজকে যেটা পড়াচ্ছি তোমাদের প্রধানমন্ত্রী, এই নোটটা ভালো করে মুখস্থ করবে, একটা মৌলিকত্ব রাখবে। 8-এ 8 পেতে গেলে এইভাবে লিখতে হবে, আমি যেইভাবে বলছি সেইভাবে লিখতে পারলে সবচেয়ে ভালো। যেটা হচ্ছে দেখো, প্রধানমন্ত্রীর প্রথমে একটা ভূমিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ভূমিকায় কী হবে লিখবো আমরা, যে ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা হচ্ছে অপরিসীম। প্রকৃতপক্ষে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষ হলো প্রধানমন্ত্রীর পদ, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পদ। একটা গ্রেট ব্রিটেনে নয়, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে গ্রেট ব্রিটেনে যে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, সে শাসন ব্যবস্থা অনুসারে আমাদের দেশেও গ্রহণ করা হয়েছে। সেই কারণেই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হচ্ছে কে? প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীকেও ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ বলা হয়, অর্থাৎ ক্যাবিনেটের মুখ্য প্রবক্তা যাকে বলা হয়, কে স্টোন অফ দ্য ক্যাবিনেট আর্চ, যেটা তোরণের স্তম্ভ বলা হয়। এই কারণে তিনি হচ্ছে তাকে কেন্দ্র করেই সমগ্র ক্যাবিনেটটা পরিচালিত হয়। দেখো, যোশীর মতে প্রধানমন্ত্রী এমন একটি অবস্থানে বিরাজমান করেন যাকে কেন্দ্র করে দেশের সমগ্র শাসনযন্ত্রটি আবর্তিত হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েই যে দেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাটা কিন্তু আবর্তিত হচ্ছে। এবার দেখো, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী একটা ছকের সাহায্যে তোমরা এইভাবে লিখে দিবে। প্রথমে লোকসভার নেতা, তারপরে মন্ত্রিসভা গঠনের ভূমিকা, ক্যাবিনেটের সভাপতি, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, শাসক দলের নেতা, জাতির নেতা এবং আন্তর্জাতিক নেতা। এই তোমাদের 8টা পয়েন্ট রয়েছে, তাই তো? এর প্রত্যেকটি পয়েন্ট একটু বিস্তারিতভাবে লিখতে হবে। প্রথমত হচ্ছে লোকসভার নেতা। লোকসভাটা কি? এই যে ভারতের যে পার্লামেন্ট রয়েছে বা কেন্দ্রীয় আইনসভার দুটি অংশ, তাই তো? একটা হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, দুটি অংশ না, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় আইনসভার একটি অংশ, সেহেতু 3টি অংশ বলা যেতে পারে। তাহলে দুটি কক্ষ বলতে পারি আমরা। একটা হচ্ছে লোকসভা, এটা হচ্ছে জনপ্রিয় কক্ষ বলা হয় এই কারণেই যে যেখানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়, এই কারণে তাকে লোকসভার নেতা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা বা নেত্রী। লোকসভার বিভিন্ন বিষয়ে বক্তব্য সরকারি বক্তব্য বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখেন লোকসভার মধ্যে সেটাকেই সরকারি বক্তব্য বলে ধরা হয়। এবং লোকসভার অধিবেশনে আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে লোকসভা ভেঙে দেওয়া প্রভৃতি রাষ্ট্রপতিকে লোকসভার নেতা হিসাবে তিনি পরামর্শ দিতে পারেন। তার প্রয়োজনে কখন আহ্বান হবে, কখন স্থগিত রাখা হবে, এবং লোকসভা যদি ভেঙে যায়, প্রয়োজনীয় সংখ্যক যদি সমর্থন না থাকে, তাহলে কি করতে পারে? রাষ্ট্রপতিকে দিয়ে সেটাকে লোকসভাটা ভেঙে দিতে পারে। একমাত্র প্রধানমন্ত্রীই পারে এই করতে। এবার দেখো, লোকসভা নেতা হিসাবে আর কি কি হতে পারে। এছাড়া সরকারি নীতির ব্যাখ্যা এবং সমর্থন, প্রত্যেকটি নীতি যে সরকার যে নীতি গ্রহণ করবে বা আইন পাস করবে সেইগুলির নীতির ব্যাখ্যা দেবে এবং সমর্থন আদায়ের চেষ্টা করবে সকলের মধ্যে দিয়ে। বিরোধীদের আনিত অভিযোগ ও সমালোচনার উত্তর দান দেবে। যারা বিরোধী পক্ষ রয়েছে, এক পক্ষ সরকার করে, লোকসভায় কি যারা সংখ্যাগরিষ্ঠতা দল তারা সরকার গঠন করলো, আর অপোজিট যারা কোন রাজনৈতিক দল যারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি তারা হবে কি? বিরোধী দল। মানে যে পার্টি সবচেয়ে বেশি আসন পাবে লোকসভার, তারা হবে বিরোধী দল। তাহলে বিরোধী দলের সমালোচনা বা অভিযোগ যেগুলো করবে তার উত্তর দান দিবে। সমালোচনায়
বিব্রত থেকে কোনো মন্ত্রী বা দলীয় সদস্যকে সাহায্য করে। দেখা গেল কোনো মন্ত্রী সমালোচনায় উত্তর দিতে পারছে না, তখন এগিয়ে আসবে কে? প্রধানমন্ত্রী এগিয়ে এসে তার উত্তরদানটা করবে। সংসদীয় সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করা, মানে সংসদের মধ্যে বিভিন্ন আইন পাস নিয়ে তর্ক বিতর্ক হয়, সেই সময়ও কিন্তু কী করা হয়, দেখা হয় তাহলে তর্ক বিতর্কে তিনি অংশগ্রহণ করেন। বিরোধী নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানে একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সব কাজেই যে বিরোধিতার জন্যই বিরোধিতা করতে গেলে কোনো কাজ হবে না, সেই কারণে বিরোধী নেতাদের সাথেও সুসম্পর্ক একজন প্রধানমন্ত্রীকে সুসম্পর্ক রাখতে হয়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনিত হলে তার মোকাবিলা করা, মানে অনাস্থা প্রস্তাব মানে কি, সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক আসন নেই, অর্থাৎ তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন সরকার, সেটাকে অনাস্থা প্রস্তাব বলে, আনিত হলে তার মোকাবিলা করতে পারবে। এইসব প্রধানমন্ত্রী বলছে, এইসব কাজ প্রধানমন্ত্রী পার্লামেন্টের নেতা বা নেত্রী হিসাবে করে থাকেন। পার্লামেন্টের নেতা বা নেত্রী, যেহেতু লোকসভার নেতা বা নেত্রীকে কিন্তু প্রধানমন্ত্রীর পদ হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবার দেখো মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা, এটাও একটা গুরুত্বপূর্ণ পদ। প্রধানমন্ত্রী হলো, এবার মন্ত্রীও থাকে কিছু মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুপারিশই শেষ কথা। দেখো প্রধানমন্ত্রী কি করে, আগে লোকসভার নেতা নির্বাচন হয়, তারপরে তিনি প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী, এই যে মন্ত্রীগুলো রয়েছে বিভিন্ন মন্ত্রী, এই মন্ত্রীগুলোকে নিযুক্ত কে করছে? প্রধানমন্ত্রীই করছে, কিন্তু বিভিন্ন নাম দিয়ে দেওয়া হচ্ছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি হিসাবে মন্ত্রিসভা গঠনের জন্য কতগুলি তাকে দায়িত্ব পালন করতে হয় একজন প্রধানমন্ত্রী হিসাবে, একজন ভালো প্রধানমন্ত্রী হিসাবে। দেখো শাসক দল বা বিভিন্ন জোটের বিভিন্ন নেতৃস্থানীয় বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাতে মন্ত্রিসভায় স্থান পায় তা কিন্তু তাদের দেখতে হয়। এটা এক নম্বর হচ্ছে। কেন দেখতে হচ্ছে? দেখো কারণ দেখো বিভিন্ন দল এখন হচ্ছে কি, ভারতবর্ষে যেটা রয়েছে, ভারতবর্ষ হচ্ছে জোট রাজনীতি সৃষ্টি হয়েছে ভারতে, বিশেষ করে মনমোহন সিং সরকারের থেকে শুরু হয়েছে এটা। কারণ একটা ইউপিএ জোট, যেটা হচ্ছে কতগুলো রাজনৈতিক দল, কংগ্রেসের নেতৃত্বাধীনে যেটা হয়েছে, আর হচ্ছে কি এনডিএ, যেটা হচ্ছে বিজেপির নেতৃত্বাধীনে একটি জোট গঠন হয়েছে। তাহলে দেখো এই দুটি, তাহলে বিভিন্ন দল রয়েছে 14টা 15টা, তাহলে প্রত্যেকটি দলের কোন ব্যক্তিকে নিলে মন্ত্রিসভায় স্থান পাবে সেদিকে দেখতে হয়। প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কাজ। আবার ভারতের বিভিন্ন রাজ্য এবং অঞ্চলে যাতে সমপ্রতিনিধিত্ব থাকে, অর্থাৎ ভারতবর্ষ তো যেখানে 28টা রাজ্য বর্তমানে এবং কত কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাহলে প্রত্যেক জায়গা থেকে কিন্তু কি আসছে, প্রতিনিধি আসছে। সেই প্রতিনিধিদের মন্ত্রিসভায় যাতে রাখা যায় প্রত্যেক রাজ্য থেকে সমসংখ্যক, সেই রকমও কিন্তু নজর রাখতে হয়। বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী, জাতপাত, ভাষাগোষ্ঠীর মানুষ যাতে মন্ত্রিসভায় স্থান পায় তাও দেখতে হয়। বিভিন্ন সম্প্রদায়, যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের জন্য যাতে পেতে পারে। ভাষাগত, যে দেখো ভারতে যেখানে 22টা হচ্ছে সরকারি ভাষা, সেখানে ভাষাগত যাতে প্রতিনিধিত্ব থাকে সব, এবং ভাষাগত গোষ্ঠীর যাতে প্রতিনিধি থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হয়। আবার জাতপাতের দিকেও লক্ষ্য রেখে মন্ত্রিসভায় কিন্তু স্থান দেওয়া হয়। এছাড়া অভিজ্ঞতা এবং দক্ষতার দিক থেকেও যতদূর সম্ভব যোগ্য ব্যক্তিকে মন্ত্রিসভায় নিয়োগ করা হয়। অনেক সময় দেখা গেল যে শিক্ষামন্ত্রী হয়তো মাধ্যমিক পাস, তাহলে দেখো যিনি স্বাস্থ্যমন্ত্রী হলেন তিনি ডাক্তারের পড়াশোনাই করেনি, সেটাও কিন্তু নজর রাখতে হয়, কারণ মন্ত্রিসভায় সমালোচিত হতে পারে। তাহলে এই দিক থেকেও একজন প্রধানমন্ত্রীকে কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে সেদিকেও কিন্তু সতর্ক থাকতে হয়। এরপর দেখো যে ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বের কথা মাথায় রেখে তরুণতর প্রজন্মের সদস্যদেরও মন্ত্রিসভায় নিয়োগ করতে হয়। আবার দেখো যারা ভবিষ্যতে যে পরবর্তী সময়ে যে মন্ত্রী হবে তাদের যাতে অভিজ্ঞতা বাড়ে, তার জন্য তরুণতম প্রজন্ম যারা বয়সে কম তাদেরও কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এরপরে দেখো 3 নম্বর যেটা লেখা হয়েছে, ক্যাবিনেটের সভাপতি। ক্যাবিনেট মানে, ক্যাবিনেট হচ্ছে মন্ত্রী পরিষদ, তিনি হচ্ছে কি ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের মুখ্য অংশকে কি বলা হয়? ক্যাবিনেট। মুখ্য অংশ বলতে এখানে কয়েকজন মন্ত্রী থাকে, সেটা হচ্ছে ক্যাবিনেটের অন্তর্ভুক্ত, যেটা গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো রয়েছে তাদের নিয়ে হয়ে থাকে। সকল গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীগণ হচ্ছে কি ক্যাবিনেটের সদস্য। এই ক্যাবিনেটের সভাপতি বা সঞ্চালকের হলেন স্বয়ং প্রধানমন্ত্রী, অর্থাৎ ক্যাবিনেটের সভাপতিও তিনি এবং সঞ্চালক, অর্থাৎ তিনি পরিচালনা করেন, মিটিংটা তিনিই পরিচালনা করেন। ক্যাবিনেটের মন্ত্রীদের নিযুক্তি কাকে করবে, কাকে পদচ্যুতি করবে,
সেগুলো কি করে থেকে শুরু করে ক্যাবিনেটের বৈঠকের সভাপতি এবং সঞ্চালকের দায়িত্ব তারই, অর্থাৎ ক্যাবিনেটের যে বৈঠক হবে, কোনো মন্ত্রী নতুন মন্ত্রী আসবে না কাউকে সেখান থেকে পদ থেকে মন্ত্রী থেকে নিষ্কৃতি করবে, সেইগুলো সম্পর্কে কিন্তু প্রধানমন্ত্রী কি করে, সঞ্চালক করে, এবং তার সিদ্ধান্তই হচ্ছে চরম সিদ্ধান্ত। দেখো একটা রেখাচিত্রের মাধ্যমে ক্যাবিনেটের যে সভাপতি কিভাবে কাজ করছে সেটা দেখো। এটা হচ্ছে দেখো প্রধানমন্ত্রী লেখা রয়েছে প্রথমটায়, প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় করে অভ্যন্তরীণ মন্ত্রী পরিষদ, যাকে অতি বিশ্বস্ত, মানে কি বেশ কয়েকজন লোককে নিয়ে একটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়। কারণ দেখো সিদ্ধান্ত গ্রহণ করার সময় দেখো 42টা গুরুত্বপূর্ণ দপ্তর আছে, 42 জন মন্ত্রীকে নাও পেতে পারে, তার জন্য প্রধানমন্ত্রীকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটা অতি ছোট ক্যাবিনেট, অর্থাৎ 4 থেকে 5 জন সদস্য থাকে। এটাকে ইনার ক্যাবিনেটও বলে, অনেকে আবার কিচেন ক্যাবিনেটও বলে এটাকে। এই ক্যাবিনেট রয়েছে। তারপর দেখো কি ক্যাবিনেটের মন্ত্রীগণ, তারপর যদি দেখি তাহলে রাষ্ট্রীয় মন্ত্রীগণ, তারপরে যদি দেখি উপমন্ত্রীগণ, তারপর রয়েছে সংসদীয় মন্ত্রীগণ। মানে এটা হচ্ছে ক্যাবিনেটের একটা সব, তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে এই যে রিংটা করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে কিন্তু আবর্তিত হচ্ছে। তাহলে তার মধ্যমণি কী হলো, ক্যাবিনেটের মধ্যমণি হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী। এরপর দেখো 4 নম্বর যেটা রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, প্রধানমন্ত্রী নিয়োগ কাকে কাকে করছেন। রাষ্ট্রপতি যে সকল উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করেন সেগুলি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই করে থাকেন। যেমন ধরো যে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে ব্যয় নিয়ন্ত্রক ও হিসাব পরীক্ষক, যেটাকে ক্যাগ বলা হয়, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন, এমনকি রাজ্যপাল তথা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারপতি পতিদেরও কিন্তু প্রধানমন্ত্রী কী করে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। তাহলে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতার দিক থেকে। এরপর দেখো 5 নম্বর যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রধান পরামর্শদাতা, কারণ সংসদীয় নীতি অনুসারে রাষ্ট্রপতির নামেই যাবতীয় শাসন কার্য পরিচালিত হয়। এই কারণে প্রধান পরামর্শদাতা রাষ্ট্রপতির কিন্তু প্রধানমন্ত্রী। কিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সাথে রাষ্ট্রপতির যোগসূত্র হিসাবে কাজ করেন। এছাড়া ক্যাবিনেটের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে রাষ্ট্রপতিকে তা অবহিত করা প্রধানমন্ত্রীর কাজ। কারণ কি হয়, যাবতীয় কাজ কিন্তু প্রধানমন্ত্রীর মাধ্যমেই যেহেতু হয়ে থাকে, তাহলে যে সিদ্ধান্ত নিক না কেন, তাহলে রাষ্ট্রপতি সেই সিদ্ধান্তটিকে ঘোষিত করে। সেই কারণে কিন্তু প্রত্যেকটি সম্পর্ক অবহিত করে দেওয়ার কাজ কিন্তু প্রধানমন্ত্রী করে দেয় রাষ্ট্রপতিকে। এবং সংসদীয় গণতন্ত্রের নীতি মেনে ভারতের রাষ্ট্রপতিকে সাধারণভাবে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই কাজ করতে হয়। অর্থাৎ মন্ত্রী পরিষদের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত, যেহেতু মন্ত্রী পরিষদই হচ্ছে কি ভারতের প্রকৃত শাসক। সংসদীয় নীতি অনুসারে প্রকৃত শাসক হচ্ছে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন। আর নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হচ্ছে কে, রাষ্ট্রপতি। এবার দেখো শাসক দলের নেতা, আমরা এর আগে কি পেয়েছিলাম, যেখানে পেয়েছিলাম লোকসভার নেতা। এবার হচ্ছে কি শাসক দলের নেতা। শাসক দলের নেতা হিসাবে কি বলছে, প্রধানমন্ত্রীর যাবতীয় ক্ষমতা ও ভূমিকার মূল ভিত্তি হলো তার দলের শক্তি বাড়লে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, বিচক্ষণতা, নেতৃত্বদানের দক্ষতার উপর দলের ভাবমূর্তি নির্ভরশীল করে। এখানে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ দলের নেতার উপরে, যেমন ধরো যে প্রধানমন্ত্রী কী হবে, যেমন বিজেপি থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হবে। তাহলে এখানে কি তার ওপর তাকেই মানুষ কিন্তু ভোট দিয়েছে। সেরকম প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রেই হয়ে থাকে। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পদপ্রার্থীর কথা যদি বলা হয়, সেখানে শ্রীমতী মমতা ব্যানার্জির কথা বলা হয় মাননীয়া। তাহলে দেখো এই হিসাবে কি হয়, সামনে আসে শাসক দলের নেতা হিসাবে। এখানে প্রধানমন্ত্রীর কাজগুলো কি করতে হয়, তাহলে দেখো একজন শাসক দলের নেতা হিসাবে কি করতে হচ্ছে, দলীয় শৃঙ্খলা এবং সংহতি রক্ষা করা। দলীয় শৃঙ্খলা এবং সংহতি রক্ষা করা। তোমরা নিশ্চয়ই খবরে দেখছো বা সংবাদ মাধ্যমে দেখছো যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বিভিন্ন পার্টির মধ্যে, সেগুলোকে রোধ করা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য। সংসদের ভিতরে ও বাইরে দলীয় কর্মসূচি যতটা সম্ভব প্রসার করা এবং কার্যে রূপায়িত করা। অর্থাৎ দলীয় কর্মসূচি মানে পরবর্তী নির্বাচনে যাতে জিততে পারে, কারণ একটা রাজনৈতিক দলের মুখ্য কাজই হলো কি সরকার গঠন করা। তাহলে সরকার গঠন করার লক্ষ্য যদি সরকার জনগণ যদি না অবহিত করে দলের কর্মসূচি সম্পর্কে, তাহলে কি হবে, সেখানে পরবর্তী সময়ে নির্বাচনে সেই দল হয়তো আসতে পারবে না। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ প্রধানমন্ত্রীর হচ্ছে।
তারপর দেখো জনসমক্ষে উপস্থিত হয়েও এবং প্রচারের সাহায্যে নিজের দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখা ইত্যাদি। অর্থাৎ যে প্রত্যেকটা কর্মসূচির মধ্য দিয়ে তার দলের সাফল্য যে নির্ভর করেছে, সেই সাফল্যগুলি তুলে ধরা একটা শাসক দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রীকে করতে হয়। এবার দেখো, প্রধানমন্ত্রী জনপ্রিয়তার ওপর ভর করে একটা দলের নির্বাচনী সাফল্য লাভ করার চেষ্টা করে। অর্থাৎ যে প্রধানমন্ত্রী যে রয়েছে সাফল্য, সেই পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনের কিন্তু জনগণকে সেটা প্রচার করেই কিন্তু পরবর্তী নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব। এরপর দেখো জাতির নেতা। জাতির নেতা কি বলছে? প্রকৃত শাসক হিসেবে প্রধানমন্ত্রী কেবল তার সংসদীয় দলের নেতাই নন, সমগ্র জাতির নেতা বলা হয়। অর্থাৎ সমগ্র জাতির প্রতিনিধিত্ব করেন কে? ভারতের প্রধানমন্ত্রী। বস্তুত দেখো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দেশের যা কিছু সম্ভাবনা বা সমস্যা রয়েছে তার মোকাবিলা করতে হয় প্রধানমন্ত্রীকে। অর্থাৎ আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অর্থাৎ কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে কি? কতগুলি কি একটাই মাত্র কেন্দ্রীয় সরকার এবং কতগুলি আঞ্চলিক সরকার রয়েছে। তাহলে যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রধান তিনি, তার জন্য যতগুলি সম্ভাবনা এবং সমস্যা রয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকেই মোকাবিলা করতে হয়। এর জন্য তিনি কি করেন? সংসদের মঞ্চকে ব্যবহার করেন। তেমনি সংবাদ মাধ্যম, রেডিও, টেলিভিশন প্রভৃতি গণমাধ্যম ব্যবহার করেও নিজের মতামত, বক্তব্য, শুভেচ্ছা, অভিনন্দন এবং সমগ্র জাতির উদ্দেশ্যে প্রচার করে। এটা দেখো, যেমন স্বাধীনতা দিবসের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তারপর 26শে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। তাছাড়া কি যুদ্ধ, বন্যা, খরা, মহামারী, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, দুর্ঘটনা প্রভৃতি সংকটের মুহূর্তগুলোতে তিনি নিজেকে এক দৃঢ়চেতা সংকটের নিয়ন্তার ভূমিকার প্রতিষ্ঠিত করতে পারেন। যেমন বর্তমানে করোনা পরিস্থিতি চলছে, কিংবা এই যে কিছুদিন আগে আমফান যে ক্ষতিগ্রস্ত হলো, 1000 কোটি টাকা সাহায্য করলো। এই যে বিভিন্ন ধরনের যে কাজগুলি, এই কাজগুলোর কিন্তু মুখ্য দায়িত্ব কার? একজন জাতির নেতা হিসাবে। অর্থাৎ একটা জাতি যদি অসুবিধার মধ্যে পড়ে, কোনো একটা অঞ্চল, সেগুলোকে কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীরই মুখ্য ভূমিকা থাকে। এরপর দেখো আন্তর্জাতিক নেতা। আন্তর্জাতিক নেতা কি বলা হয়েছে? যে বৈদেশিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারতের প্রধান নেতা হিসাবে স্বীকৃত। ফলে রাষ্ট্রপতির কূটনীতি আনুষ্ঠানিক প্রধান হলেও, মানে কূটনীতিবিদ যারা রয়েছে আনুষ্ঠানিক প্রধান হলেও, মানে তিনি হচ্ছে কি আনুষ্ঠানিক প্রধান কূটনীতিবিদ বলা হয়। রাষ্ট্রপতির মাধ্যমে যাবতীয় কাজ সম্পাদন হয়ে থাকে যেহেতু কূটনীতির। কিন্তু বিদেশ নীতি নির্ধারণ থেকে শুরু করে কূটনীতি এবং পররাষ্ট্র বিষয়ক প্রচারের মুখ্য ভূমিকা তাকেই, মানে প্রধানমন্ত্রীকেই পালন করতে হয়। বিশেষ করে আন্তর্জাতিক বিভিন্ন যে সম্মেলন রয়েছে বা বৈঠকে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ বৈঠকে তার মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া যুদ্ধ, শান্তি প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্রপতির হয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রপতির নামে মাত্র সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু প্রকৃত সিদ্ধান্ত করে কে? প্রধানমন্ত্রী করে থাকে। এরপর দেখো, এইটুকু যদি কার্যাবলী দেয়, মানে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, তাহলে এইটুকু লিখলেই হবে। তাহলে পদমর্যাদা লেখার দরকার নেই। যদি 5+3 করে যদি দেয় পদমর্যাদা, তাহলে তোমাদের কিন্তু পদমর্যাদা একটু লিখতে হবে। কি লিখবে? দেখো, যে ওপরের আলোচনার থেকে একথা স্পষ্টই যে ভারতীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এক অসাধারণ পদমর্যাদার অধিকারী, কারণ সর্বাধিকারী পদ, এটা আগেও বলেছি। এবার দেখো, সংবিধানের সরাসরি বলা না হলেও তিনি দেশের প্রকৃত শাসক। বস্তুত রাষ্ট্রপতির নামে দেশ শাসন পরিচালিত হয় ঠিকই, কিন্তু তার প্রকৃত কর্ণধার হলে মন্ত্রী পরিষদ। অর্থাৎ সংসদীয় নীতি অনুসারে রাষ্ট্রপতি হলো নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত শাসক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। তাহলে প্রধানমন্ত্রীর কর্ণধার হলো শাসন ব্যবস্থায়। এবার দেখো, তার ভূমিকা ও পদমর্যাদাকে কেন্দ্র করে দুটি পরস্পর বিরোধী মতবাদ লক্ষ্য করা যায়। প্রথমত দেখো, প্রথম মর্যাদা অনুসারে বলা হয় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয়। মন্ত্রিসভা নিয়োগ, বরখাস্ত, দপ্তর বন্টন, পার্লামেন্টের অধিবেশনের আহ্বান স্থগিত রাখা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা ইত্যাদি যাবতীয় কাজ তার নির্দেশই হয়ে থাকে। তাহলে আমরা যাবতীয় কাজ তার নির্দেশই হয়ে থাকে। অর্থাৎ এই যে তার পদমর্যাদা, এইগুলোর ক্ষেত্রে রয়েছে কি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। মন্ত্রিসভা নিয়োগ করছেন, বরখাস্ত করছেন, দপ্তর বন্টন করছেন, তাহলে এই দিক থেকে বলতে পারি তার পদমর্যাদা কী রয়েছে? তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু অনেকেই অভিমত যে সংবিধান অনুযায়ী, সংবিধানের 74 নং ধারা অনুসারে, দেখো সংবিধানের 74 নং ধারা অনুসারে প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী বলা হয়।
সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ মানা বা না মানা রাষ্ট্রপতির ইচ্ছার ওপর নির্ভরশীল। কিন্তু সংবিধানের 42তম সংশোধন অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য। যেটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা বিরোধের সংক্রান্ত থেকেই এই একটা সংশোধন করা হয়েছে সংবিধানে, যেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে বাধ্য, কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মানতে বাধ্য। সুতরাং বলা যায় যে সরকার হলেন দেশের কি প্রভু এবং প্রধানমন্ত্রী হলে সরকারের প্রভু। তাহলে সরকার হলো কি দেশের প্রভু, আর প্রধানমন্ত্রী হলো সরকারের প্রভু। অধ্যাপক জোহারি বলেন যে ভারতের প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ ঘটেছে, তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্ভর করে তার ব্যক্তিত্ব, কর্মকুশলতা এবং সুদক্ষ নেতৃত্বের ওপর। তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্ভর করছে এটা কার ওপরে? তার দক্ষতা, ব্যক্তিত্ব, কুশলতা, দক্ষতা, দক্ষ নেতৃত্বের ওপর। এই প্রসঙ্গে দেখো অ্যাসকুইথকে উল্লেখ করে বলা যায় যে পদাধিকারী যেভাবে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রীর পদ ঠিক সেই রকমই। অর্থাৎ এই যে বললাম যে পদাধিকার ব্যক্তি, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী তো অনেকেই হয়েছে আমাদের গান্ধী পরিবারের, যেগুলো প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এরা কর্তৃত্বপূর্ণ স্থান দখল করেছিল তাদের নিজের প্রধানমন্ত্রী থাকাকালীন। বর্তমানে মোদিও রয়েছেন কর্তৃত্বপূর্ণ স্থান দখল করে। অর্থাৎ পদটিকে যেভাবে তার ব্যবহার করবে, তার কার ওপরে ব্যবহার করবে? তার কর্মকুশলতা এবং দক্ষতার ওপর এবং তার ব্যক্তিত্বের ওপর। এবার দেখো এইটুকু যদি পরে পদমর্যাদা তাহলেই কিন্তু লিখতে হবে, কিন্তু না হলে কিন্তু লেখার দরকার নেই। আমরা ভূমি মূল্যায়ন দিয়ে কিন্তু শেষ করব। মূল্যায়নে যেটুকু যদি ক্ষমতা এবং কার্যাবলী থাকে শুধুমাত্র, দেখো ভারতের প্রধানমন্ত্রী এক বিপুল ক্ষমতার অধিকারী। কী ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান এবং প্রথা এবং রীতিনীতি। যেটা একটু আগেই বলেছিলাম যে সংসদীয় নীতি অনুসারে, অর্থাৎ ব্রিটেনের শাসন ব্যবস্থার সংসদীয় নীতি অনুসারে আমাদের দেশে যেহেতু করা হয়েছে, সেহেতু হচ্ছে কি সংবিধান এবং রীতিনীতি। যেমন ব্রিটিশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু শুধুমাত্র প্রথা এবং রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত। এই দিক দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা ভোগ করেন, কারণ হচ্ছে যেহেতু সংবিধানে উল্লেখিত রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তাহলে সেই ক্ষমতাগুলি বেশি হয়। আবার ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কড়াকড়িভাবে প্রয়োগ না থাকায় কয়েকটি সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের মতো ক্ষমতা ভোগ করেন। মার্কিন প্রেসিডেন্টের মতো ক্ষমতা ভোগ করেন, যেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হয়নি। কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে যদি শক্তিশালী শাসক বলা হয় তাহলে কিন্তু মার্কিন প্রেসিডেন্টেরই নাম আসে। তাহলে দেখো, তাহলে এই দিক থেকে বলতে পারি এই শক্তিশালী শাসক হিসাবেও কিন্তু এর নাম রয়েছে। এবার দেখো অবশ্যই এই ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রী একনায়কত্ব কিন্তু পরিণত করেনি। তার কারণ হলো ভারত গণতান্ত্রিক ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি কিন্তু মেনে চলছে। তাছাড়া দলের নিয়ন্ত্রণ রয়েছে, সংসদের নিয়ন্ত্রণ রয়েছে, জনগণের চাপ স্থানীয় জাতীয় নায়ককে কি একনায়ক হতে কিন্তু দেয়নি। কারণ হচ্ছে দেখো একনায়কতন্ত্র যেটা শাসন ব্যবস্থা আমরা হিটলার বা মুসোলিনিকে দেখেছিলাম, সেরকম কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রয়োগ এবং ভোগ অনেকটা নির্ভর করে তার ব্যক্তিত্ব, দৃঢ়তা, মন্ত্রী পরিষদের সভাপতিত্ব করার দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, বিভিন্ন দপ্তর ও বিষয়ের মধ্যে সম্পর্কে জ্ঞান, কর্মশক্তি ও কর্তৃত্ব করবার পারদর্শিতার ওপর। তাহলে এইগুলো আমরা পেলাম, তার ব্যক্তিত্ব, দৃঢ়তা, মন্ত্রী পরিষদের সভাপতিত্ব করার দক্ষতা। এছাড়াও দেখো নিজের দল ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন ও সহযোগিতা, নিজের দলে তো সহযোগিতা থাকবে, অন্যান্য দলেরও সহযোগিতা থাকবে। পার্লামেন্টে নিজের দলের শক্তি ও বিরোধী দলের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটা নির্ধারণ করে থাকে। তোমাদের এই প্রশ্নটা ভালোভাবে মুখস্থ করবে, আশা করি এটা প্রশ্ন আসবেই। যেটা হলো আর একটা রাজ্য বলেন ক্ষমতা অঙ্গরাজ্য অথবা দিয়ে থাকতে পারে, দুটো প্রশ্ন ভালোভাবে মুখস্থ করতে হবে। আর যেভাবে বললাম সেভাবে মুখস্থ করবে। যদি পদমর্যাদা চাই তাহলে দেবে, পদমর্যাদা না চাই তাহলে পদমর্যাদা দেওয়ার দরকার নেই, কারণ প্রশ্নটা একটু বড় হয়ে যাবে। যদি পদমর্যাদা চাই তাহলে একটু বড় হবে, তবে ভালো মার্কস 8-এ 8 পেতে গেলে কিন্তু এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তোমরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর প্রত্যেকটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমরা ভিডিও আপলোড করলে সেটা তোমরা আগেই দেখতে পারবে।